হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছে এক নতুন মুভির এক্সপ্লেনেশন। মুভিটির নাম হলো দ্য এক্সপ্লেনেটর 4। এটি গত এবছরই রিলিজ হয়েছে। তো যদিও এটি অনেক লেজেন্ডারি মুভি, এটি সিরিজ, কিন্তু এই মুভিটি কেন যেন বক্স অফিসে ভালো আয় করতে পারেনি। অর্ধেক 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 লস। তো যাই হোক, বেশি কথা না বলে মুভি এক্সপ্লেনেশন শুরু করি। মুভি প্রথমেই আমরা দেখতে পাই একজন সৈন্যকে। সেই মূলত একটি আরবেনিয়ান জেনারেলের বাড়ি, যেখানে সে জেনারেল তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। ঠিক সেই সময়ে গেটে থাকা সৈনিক তার বাইরে থাকা সৈনিক কিছু অদ্ভুত লক্ষ্য করলে যে তার দিকে হাত দেয়। সে তখন মৃত ছিল। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে সব একদম আগুন ধরে যায়। সো এই মুহূর্তে তখন সে বুঝতে পারে যে জেনারেলকে আক্রমণ করা হয়েছে, এবং এই আক্রমণের পিছিয়ে আর কেউ নয়, এর হচ্ছে রেহমান নামে এক ব্যক্তি। এ আসলে একজন মার্চেন্ডাইজ। তো যাই হোক, সে তার পুরো দলবল নিয়ে এখানে সে হাজির হয়েছে জেনারেলকে ধরতে এবং মারতে। তো জেনারেলের সৈনিকরাও তার সঙ্গে যুদ্ধ করা শুরু করে, তবে জেনারেলের সৈনিকরা তাদের সঙ্গে ঠিকঠাক পেরে উঠতে পারছিল না। তাদের কাছে রয়েছিল অ্যাডভান্স ওয়েপেনারি এবং অ্যাটাক হেলিকপ্টার। সো যাই হোক, একটা হেলিকপ্টার থাকার পরে তারা তখন কবাকব সামনে থাকা সব সৈন্যদেরকে মারতে থাকে, এবং রেহমান তখন নিজে নেমে এসে সে তখন একটা আর্মি ট্যাঙ্কে বলে জেনারেল কোথায় আছে। সে বলে তুমি বলে তাকে ছেড়ে দেবো, কিন্তু সে বলার সঙ্গে সঙ্গে তাকেও তারা পাচার করে দেয়। সো যাই হোক, এদিকে আমরা এক্সপ্লেনেটরের কাহিনী দেখি। এখানে আমরা ববিকে দেখি। সে তখন তার নিজের বিশাল বড় মোটরসাইকেল নিয়ে কোথাও যাচ্ছিল, এবং সে ক্রিসমাসের কাছে আসে। এখন আমাদের ক্রিসমাসের একটা গার্লফ্রেন্ড রয়েছে, এর নাম হলো জিনার কেউ না মেগান ফক্স। তো তারা একটা বিষয় নিয়ে খুব ঝগড়া করছিল যে কে কাকে বেশি ভালোবাসে না বাসে, ইত্যাদি ইত্যাদি। সো ভালোবাসা না বাসার পর্যায়ে তারা তখন জিনা এতটাই রেগেছিল, সে তখন কাজ ভেঙে পড়েছে। হ্যাঁ, তোমরা তো আমাকে মনেই করো যে আমি কিছুই না, কোনো কাজের না, বাট এটা ভুল, তোমরা আমাকে ভালোবাসো না বলে সে রাগ দেখিয়ে দরজা বন্ধ করে দেয়। যাই হোক, ববি আর এখানে ক্রিসমাস তারা একে অপরের দোষারোপ করছে, না তোমার দোষ না তোমার দোষ। যাই হোক, এসব দোষারোপ করা তো বাদ থাক। দোষারোপ করা সত্ত্বেও তারা তখন বলে যে আসলে আমার দোষ নেই, আমার গার্লফ্রেন্ড একটু রাগে, কিন্তু আমার খুব ভালোবাসে। তাই বলে সে দরজা তো লেগে দেয়। তখন তখন ক্রিসমাস বলে তুমি আমার কাছে কেন এসেছো, কী চাই। তখন তারা সেখান থেকে যায় হলো একটি শোরুম, মানে একটি বারে। সেই বারে এসে বলে যে এখানে তোমার কী হয়েছে। সে একটা জিনিস হারিয়েছে, আনতে হবে। তবে ঠিক আছে, চলো নিয়ে আসি। তো জিনিস হারিয়েছে নাম করে সে তখন ববিকে নিয়ে যায় সেইখানে, মানে ক্রিসমাসকে নিয়ে যায় সেখানে, এবং ক্রিসমাস সেখানে গিয়ে বলে যে কী হারিয়েছে। তখন ববি বলে যে দেখো, আমার যে একটা লেজেন্ডারি আংটি ছিল, সেই আংটিটি আমি একটা বিটে হেরে গেছি। সো এটা আমার একটা ফেরত চাই। তখন বলে যে আমি পে করতে চাই, প্লিজ আমাকে আংটিটি ফেরত দাও। কিন্তু তারা তো কোনো কথায় রাজি ছিল না। তারা তখন বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, তোমাদেরকে যদি তুমি ওদের সাথে পারো তো জিততে পারবে। তখন ববি তো বলে যে আমার পিঠে ব্যথা। সে বলে সে ক্রিসমাসকে আগিয়ে দেয়, কিন্তু ক্রিসমাস তো সেই লেভেলের ফাইটার। সে বলে যে প্লিজ আংটিটা দিয়ে দাও, তোমাদেরকে আমার বিরুদ্ধে টাকা দেবো। কিন্তু তারা এই কথা কোনোভাবেই রাজি ছিল না, তারা চায় আংটিটাই। তো তখন তারা তার সাথে লড়াই করা শুরু করে। তো আর কী হবে, আমরা তো জানি ক্রিসমাস কোন লেভেলের ফাইটার। সে তখন একদম কপাকপ ধপাধপ মেরে সবাইকে একদম সাফ করে দেয়, এবং সে হাতে একটা কী বলবো, এটাকে আংটি নাকি, এটা আসলে মারলে যা হয় সে যে খায় সেই বুঝে। ভাগ্যিস আমি খাইনি বলিনি। তো এখানে সে একের পর এক লোককে মারতে থাকে, এবং মারতে মারতে এক পর্যায়ে একটা এমন লোক আসে সে তার থেকে অনেক বড়। তখন সেখানে হঠাৎ করে দেখি ববি তাকে মেরে উপকাত করে দেয়, মানে সে যে বলে পিঠে ব্যথা, আসলে এটা কিছুই ছিল না। পরে সারা ভয়ে তাকে আংটিটা ফেরত দেয়। যাক, আংটিটা ফেরত পাওয়ার পরে ঠিক আছে, তখন আমরা এদিকে দেখি রেহমান এদিকে নানি ট্যাঙ্কের লোককে মেরে তখন তার দলবল নিয়ে সারা ভিতরে ঢুকতে শুরু করে, জেনারেলের ভিতরে। এবং জেনারেলের গার্ডদের সঙ্গে সে প্রথমে ঠাট্টা বলে প্লিজ আমাকে শ্যুট করো না, মেরো না বলে তারা সেখানে ঢুকে তো পড়ে, কিন্তু গার্ডদের সবাইকে মেরে ফেলে। যাই হোক, এরা স্পেশাল ফোর্স আমার বিশ্বাস হয় না। যাই হোক, রেহমান তখন সেখানে জেনারেলের বুকে ঢুকিয়ে দেয় সোজা কি লাকড়ি। যাই হোক, এখানে আমরা এক্সপ্লেনেটরের দেখি বেস, সেখানে বেস ক্যাম্পে তারা একটা মিশনের জন্য রওনা হচ্ছিল, এবং এই মিশন আর কিছু ছিল না। সিআইএ তখন জানতে পেরেছিল, এবং ওই ওই লোকটিকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন যে যে ওই যে সেনাপ্রধান রয়েছে তার বাড়িতে রয়েছে নিউক্লিয়ার কোড, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কিছু একটা যন্ত্রাংশ, যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর চলবে না। তো সিআইএ তার পর্যন্ত নজর রাখছিলই। তখন তারপরে দিয়ে দেওয়া হয়, এবং তাদের বস হলো মার্শালদেরকে সেখানে উড়ে গিয়ে সেই নিউক্লিয়ার ডিটোনেটর রক্ষা করতে, বা সম্ভব হলে সে জেনারেলকে বাধা দেওয়ার জন্য বলে। তো যাই হোক, তখন তারা সেখান থেকে রওনা তো দেয়, এবং তারা সেখানে রওনা দেওয়ার সময় গল্প শুরু করে। সে বলে যে এই ভাঙড়ি প্লেন এখনও চলছে, এবং হ্যাঁ অবশ্যই
শুনবে না কেন? তখন সে একটু মিউজিক বাজায়, সেটা ছিল ওল্ড যুগের, ভিনটেজ যুগের। তো এখানে আমরা তখন দেখি রেহমান তার পরিবার এবং তার সন্তানের দোহাই দিয়ে বলে যে তোমাকে বলতেই হবে ডিটোনেটরগুলো কোথায় আছে, না হলে এরা সবাই মারা যাবে। তাই তখন এদিকে আমরা এক্সপেরিমেন্টারের দিকে দেখি যে তারা তো সেখানে পরিকল্পনা চলছিল, সেখানে শেষ পর্যন্ত তারা সেখানে এসে হাজির হয় এবং সেখান থেকে তারা 2টা গাড়িতে করে তারা সেখানে নেমে পড়ে এবং গানার তো নিচে নেমে পড়ে, সে শুটিংয়ের কাজে লেগে যায়। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে স্যাম রয়েছে এবং এই স্যাম উপরে ববির উপরে লাগাতার মিসাইল ফায়ার করছে। তো এখান থেকে এসে আমরা দেখতে পাই রেহমান ইতিমধ্যে ডেটোনেটরগুলো পেয়ে গেছে এবং সে বসে জেনারেলের সব পরিবারকে মেরেও দিয়েছে। তো তারা এইগুলো ডেটোনেটরগুলো নিয়ে এখান থেকে রওনা দেয় এবং তাদের রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাই গানার সেখানে ঠিকই বন্দুকের নল নিয়ে পৌঁছতে গেছে, কিন্তু তার চোখের সমস্যার কারণে সে মারতে পারেনি। তো আর কী করবে, মারতে না পারার কারণে সে তো বেঁচে যায় এবং তাদের পরে এক্সপেরিমেন্টারের বাকি টিমের পরে শুরু হয় ধোপাধপ কোপ। তো এরা দুজনেই প্রায় সমান সমান শস্ত্রের অধিকারী, কারণ এরা দুজনেই প্রায় সেম। তো তখন তারা দুজনেই মিলে একে অপরের সাথে টান উত্তেজনা। এদিকে গানার তখন একটা তেল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়ে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তাদের একটি পুরো ট্যাঙ্কি উড়ে যায়, মানে আর্ম ভেহিকেল। তখন তারা একটা ইয়েতে ঢুকে পড়ে, এটা একটা কারখানায় ঢুকে তখন তারা সেখানেও শুরু করে কোপাকুপি, কিন্তু তারা সেখানে একজনকে মারতে দেখে সেখানে তাকে মেরতে দেয়, কিন্তু স্যার 65 ক্যালিবারটি সেখানে এসে হারিয়ে ফেলে এবং আরেকটি হাম্বিকেও তারা তখন পুরো উড়িয়ে দেয়। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা তো সেখান থেকে লাফ মেরে সামনে একটি ট্রাকে এসে বসে এবং সেই ট্রাকে তাদের থাকা ছোটো যে সেই দোস্ত সেখানে এসে বসায়। এর নাম হলো মিচেল। সেই মিচেলও সেখানে ধুম অ্যাকশন শুরু করে। এদিকে ববি তো নিজের যত স্কিল আছে সব ব্যবহার করছিল। এদিকে আমরা উপর দেখতে পাই যে ববির উপরে ফায়ার চলছে, একদিকে স্যাম এবং উপর দিকে বন্দুকের গুলিতে। তো ববি শিকার কথা না ভেবে তখন সে চালিয়ে যাচ্ছিল প্লেন, ঠিক তখনও চলছে ঠিক একইভাবে। সেই অবস্থায় তখন পিছন থেকে ওদেরকে আরেকটা গাড়ি এসে ধাক্কা দেয় এবং ছেড়ে গাড়িটা বিস্ফোরণ করে। এদিকে তারা তখন সেখানে বাইরে এসে পৌঁছায়, তখনই তাদের আরেকটি গাড়ি উল্টে যায়। তো এক্সপেরিমেন্টাররা এখানে একদল এখন পুরো আটকে পড়ে গেছে এবং উপর থেকে ববিও তাদেরকে এইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে তাদেরকে বাঁচাতে হবে এবং যে কিছু তাকে রহমানকে ধরতে হবে। তো আরেকটি সেই ছেলেটি তখন সেখানে এসে পুরো হেল্প তো করা শুরু করে, বাট তারা তখন খুব বাজেভাবে আটকে পড়েছে। আমি বুঝতে পারছি না, এক্সপেরিমেন্টের টিমরা তো আগে তো ভালো বন্দুক নিয়ে ঘুরতো, এখন ওরা এত ছোটো বন্দুক নিয়ে এভাবে কেন করছে, যা করে ভালো বুঝবে। সো এদিকে তখন ক্রিসমাস তখন রহমানের উপরে সম্পূর্ণ লেগে আছে, তারা রেহমানের উপরে একের উপরে আক্রমণ তো করছে, কিন্তু ওদিকে ববির ফ্লেয়ার শেষ হয়ে যাওয়ার কারণে শেষ একটি মিসাইল এসে ববির ইঞ্জিনে হিট করে। সো ববির তখন প্লেনে আগুন ধরে যায়। সো যাই হোক, উপর থেকে নিচ থেকে ক্রিসমাস এটা লক্ষ্য করে এবং সে দেখতে পায় যে আর একটি স্যাম রয়েছে, সেই স্যামের আঘাত কখনোই ববির প্লেন সহ্য করতে পারবে না। তখন সে মিশন বাদ দিয়ে ববি তাকে অর্ডার দেয় যে কোনো রেহমানকে ধরো। সে ওর ধরা বাদ দিয়ে সে তাকে বাঁচানোর জন্য লেগে যায় এবং কিন্তু সেখান থেকে সে বেঁচে তো যায়, কিন্তু প্লেনের সম্পূর্ণ আগুন ধরে যায় এবং রেহমান তখন ওঠার আগে সে স্নাইপার ফায়ার করার প্লেনটি একেবারে ধ্বংস হয়ে যায় এবং তখন সে প্লেনের নিচে পড়তে শুরু করে। এদিকে ববি তখন সে লক্ষ্য করে আফসোস করতে থাকে যে সে ডাইরেক্ট অর্ডার ফলো না করেও সে ববিকে বাঁচতে পারলো না। ক্রিসমাস তখন দেখতে পায় যে ববির লাশ একদম কয়লা হয়ে গেছে পুরো। তো যাই হোক, তখন আর কি করবে, সে তো ধ্বংস হয়ে গেছে। তখন এখানে তারা হারে এসে আবার ববির জন্য তারা পার্টি করা শুরু করে। তো যাই হোক, তারা তখন সেখানে ববির নামে টোস্ট করছিল এবং টোস্ট করার পর্যায়ে বলে যে ববি অনেক ভালো মানুষ ছিল এবং সে যদি বেঁচে থাকতো তা আমাদের এরকম কষ্ট দেখতে পারতো না। তো যাই হোক, তখন তারা আর কি সেখানে জিনা এসে বলে যে ববি তো আর নেই, তো এখন তুমি আর অত কষ্ট পেও না। তখন সেখানে মার্শ আছে তাদের বস এবং সে বলে যে ক্রিসমাস তুমি ডাইরেক্ট অর্ডার ফলো না করার মিশনটি ব্যর্থ হয়েছে, তাই তোমাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। সেরকম বাড়িতে এসে তুমি জব করছো, সেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বডিগার্ড হওয়ার জব শুরু করে। তো সেই বডিগার্ডের জবে আর কি সেই লোকটি ছিল প্রচণ্ড পড়া স্বভাবের, আমার সেই ইহুদি, এই লোকটা নির্ঘাত ইহুদি। সে তখন এসে মেয়েদেরকে গালাগালি করা শুরু করে এবং এভাবে সে ভিডিও স্ট্রিম করে। কিন্তু সেই ভিডিও স্ট্রিম করার সময় আমাদের ক্রিসমাসের খুবই খারাপ লাগে এবং সে তখন তাকে মেরে আদু ভর্তা বানিয়ে দেয়। সো এখানে তো সে ভাইরাল তো হয়ে যায়, অনেকে তো বলে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, একে দেখি।
তো সেটা কোনো বড় কথা না। সে তখন বাড়ি চলে এসে একদিনই তার জব ফায়ার। তখন সে বাড়িতে এসে ঠান্ডা মাথায় ভাবে যে কী করে সে এখন কী করবে। সে তখন তার গার্লফ্রেন্ডও কিন্তু একজন এক্সপেরিমেন্টের মেম্বার, কিন্তু সে এখন হচ্ছে তার ক্রিসমাসের জায়গায় নিবে। তো সে তখন সেখানে সে টপ সিক্রেট ফাইল দেখতে পায় এবং সেখানে তার গার্লফ্রেন্ড এসে বলে, তুমি না অন্য কেউ হলে আমি এখন তখন মেরেই ফেলেছিলাম। সেখানে বলে যে ববির মৃত্যুর পর একটা ক্লাসিফাইড ফাইল খুলে গিয়েছে। সেই ক্লাসিফাইড ফাইল থেকে সে এই রেহমানের পরিসম্পর্কে জানতে পেরেছে। তখন তারা দুজন একে অপরের সঙ্গে সেই রকম ফাইট করে, কিন্তু ফাইটের পর মুহূর্তে তারা তখন হচ্ছে একে অপরের উপরে উঠে যায়। তখন তারা শুরু করে হচ্ছে খেলাধুলা, এবং শেষ পর্যন্ত তারা খেলাধুলা করেই উঠে আসে। সেখানে বলে যে আমি তো আর ববির মৃত্যু কিছু করতে পারছি না, তাই প্লিজ তুমি ববির যে ববিকে মেরেছে তাকে তুমি অবশ্যই মারবে, তাকে তুমি ছাড়বে না। এই কথা বলে সে তাকে একটা ছোরা দিয়ে দেয় এবং সে সকালবেলা সে ছোরা নিয়ে সেখান থেকে রওনা দেয়। তো এখানে আমরা আরেকজনকে দেখতে পাই, নাম হলো কিয়া। তারা সবাই, সে একজন কী বলবো চাইনিজ নাগরিক আমি জানি না, তারা সবাই মিলে তখন রওনা দেয় ববিকে হত্যা করার, ববির ঘাতককে মারার মিশনে এবং সেই ডিটোনেটরগুলো উদ্ধার করার। তো সেখানে এসে তারা এশিয়ার কোনো একটা দেশে এসে পৌঁছায় এবং এটা সিআইএর একটি নেস্ট ছিল। তো সেখানে এসে তারা যায় এবং এখানে আমরা দেখতে পাই যে সেই ট্র্যাকার ফলো করে করে আমাদের হচ্ছে ক্রিসমাস সেখানে এসে থাইল্যান্ডে এসে পৌঁছায়। সেখানে একটা মানুষের দেশার নাম খোঁজে। এই দেশা তখন বলে যেখানে দেশা বলে কেউ নেই, সে মারা গিয়েছে। তখন ক্রিসমাস তার বোট নিয়ে গেলে তখন আপনি বোটটি চুরি করতে পারেন না। ঠিক তখনই হচ্ছে সে দেশা যখন হচ্ছে ববি দেখে, আংটি দেখে, সে বলে তোমার কাছে কেন, সে ববি মারা গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমরা এখানে দেখি যে এখানে তাদেরকে বলে যে হচ্ছে রেহমান একটা জাহাজে করে বর্তমানে রাশিয়ার কোস্টে দিয়ে আগাচ্ছে, তো আমাদেরকে যে কোনো রাশিয়ার কোস্টে ঢোকার আগে তাকে ক্যাপচার করতে হবে। তো তখন তারা রেডি হয়ে যায় এবং বলে যে আমাদেরকে প্যারাড্রপ করানো হবে এবং সেখান থেকে আমরা নেমে পড়বো। তো প্যারাড্রপ করানোর নামে তার যখন সেখানে এদিকে আমরা দেখি যে হচ্ছে রেহমানকে ধরতে সে তখন দেশা আর ক্রিসমাস থেকে দেশা কেউ লোক নয়, সে কিন্তু হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল ফোর্সের একজন। সে বলে যে আমি লাইফটা শেষ করে দিয়েছি, আমারটা ভালো লাগে না। তো এদিকে আমরা দেখতে পাই এক্সপেরিমেন্টারের বাকি টিমগুলো সেই জাহাজের উপরে প্যারাড্রপ তো করে, কিন্তু প্যারাড্রপ করার সময় তারা দেখতে পায় যে কী ব্যাপার, এখানে কোনো লোকজনই নেই। তারা তখন বলে এত নিশ্চিত তো ভালো নয়, তাই তখন তারা হচ্ছে আশপাশে খোঁজার জন্য লেগে পড়ে। এদিকে আমাদের জিয়ানা মেঘান চাচি মনে করে যে এটা কোনো বিষয় না, চলো যাই, আমরা আমাদের প্ল্যানটা ফলো করবো। এদিকে আমাদের তাদের বস সেখানে সেখানে আসে। তারা যখন সেখানে ঢুকে একবারে যখন তারা আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু একটু হলে করেই দিল, তখনই পুরো টিমই হচ্ছে রেহমানের পুরো টিম তাকে আটকে দেয়। তার কিছু করার নেই, ঝাঁঝরা হওয়ার থেকেই আটকে থাকায় ভালো, তাদের পুরো টিমকে আটকায় দেয়। তো আটকায় দেওয়ার পরে হচ্ছে তারা তখন বলে যে এটা তো পুরো সিল, এখন আমরা কীভাবে পারাবো, কে আমাদের ইন্টেল লিক করেছে। তখন তারা সবাই একে অপরের সঙ্গে তখন তারা ঝগড়া শুরু। এদিকে হচ্ছে আমাদের মার্স বলে যে না তোমরা শান্ত হও। তখন তাদের লোক এসে মার্সকে নিয়ে যায় এবং মার্সকে নিয়ে গিয়ে তারা নেগোসিয়েশন শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের দেশা ঠিক সেই সময় পৌঁছে গেছে সে জাহাজে, এবং সে সেখান থেকে অ্যাঙ্কার ছুড়ে সেখান থেকে আমাদের হচ্ছে ক্রিসমাস উঠে পড়ে জাহাজের পরে ক্রিসমাস দেখতে পাই যে সেখানে তারা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো সেই জাহাজটাকে তৈরি করার চেষ্টা করছে। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। তখন ক্রিসমাস সেখানে সন্তর্পণে এগিয়ে যায় এবং একের পর একজন তাকে বন্দুক ঠেকালে সে তার সঙ্গে একটু তাকে ব্যস্ত করে তাকে সেখানেই খতম করে দেয়। এভাবেই সে একের পর এক মেরে গিয়ে যাচ্ছিল। এবং এদিকে আমাদের মাসকে দেখি সে সিআই ম্যাডামকে বলে যে প্লিজ আমাদের ইন্টারভিউ লিক হয়ে গিয়েছে, প্লিজ আমাদেরকে বাঁচাও। সে তখন বলে যে হ্যাঁ আমরা তাকে মারবো না, আমাদের একটা হচ্ছে দরকার, এক্সচেঞ্জ করো, বন্দি এক্সচেঞ্জ। এবং সে একজনের নাম বলে, তাকে দিতে হলে পুরো টিমকে সে ছেড়ে দেবে। যাই হোক, সেখানে তারা হচ্ছে এদিকে বন্দি অভিনয় করলো, কিন্তু এদিকে রাশিয়ার দিকে যাচ্ছিল। রাশিয়ানরা এই বিষয়টা খুব ভালো লক্ষ্য রাখছিল। তাদের মূল প্ল্যানই হলো যে নিউক্লিয়ার ডেটোনেটর রাশিয়ার মধ্যে নিয়ে গিয়ে বিস্ফোরণ করে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়া। তো যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধটা বাদ দাও। তো তারা তখন ক্রিসমাস একের পর এক মানুষকে মেরে সামনে আগাচ্ছিল। তো ক্রিসমাসের এই মার স্টাইলটা দেখে মনে হয় যে আসলে সে জীবনে যে কত মেরেছে তা ঠিক নেই। তো যাই হোক, তারা তখন আগাতে এক পর্যায়ে যে সে একজনকে বলে যে আমার টিমের বাকি মেম্বাররা কোথায়। সে বলে যে না, তোমার টিমের বাকি মেম্বারের কথা বলতে পারছি না। তারা তখন বলে যে কী ব্যাপার, কিছু একটা সমস্যা হয়েছে। আমার বলে যে প্লিজ ডেক 3 লক্ষ্য করো।
সে তখন ওয়াকি টকিতে যখন বলে, সেখানে বলে যে হচ্ছে রেহমান, তুমি আমার বসকে মেরেছো, তুমি নিজের মরার জন্য প্রস্তুতি নাও। তো এই কথা বলেই সে তখন বলে যে ঠিক আছে, তোমাকে আমার পর্যন্ত আসতে হলে, মারতে হলে আমার পর্যন্ত আসতে হবে, যেটা তুমি কখনোই পারবে না। তো তারা তখন একে অপরকে চ্যালেঞ্জ করে এবং সেখান থেকে ক্রিসমাস সেখান থেকে সরে পড়ে। তারা তখন ক্রিসমাসকে মারার জন্য এগিয়ে আসতেছিল, বাট ক্রিসমাস তো তখনও সন্তর্পণ একের পর এক কিল করে যাচ্ছিল। তো ওইদিকে দেখতে পাই আমরা যে ক্রিসমাসকে মারার জন্য যত যতই আসুক কেন, ক্রিসমাস সবাইকেই কপাকপ মেরে যাচ্ছিল। এবং এটা রেহমান বুঝতে পারে যে ক্রিসমাসকে সঙ্গে কাবু করা তো সহজ বিষয় নয়। তো যাই হোক, তারা ক্রিসমাসের কথা বেশি না ভেবে তারা তখন রওনা দেয় অন্যান্য এক্সপেরিমেন্টের বাকি টিমদের করার জন্য, মানে বাকি টিম মেম্বারদেরকে বাড়াতে হবে সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য। কিন্তু বাকি টিম মেম্বাররাও তখন একটা না একটা ফোন দিয়ে ফেলেছে। তারাও তখন সেটা কী আর বলবো, এদিকে এক্সপেরিমেন্টের বাকি টিমরা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রিসমাস তো একাই পুরো ডেককে উড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে কখনো প্লেন দিয়ে উড়েছে, মানে এটা কাঠের প্লেন আর কি, র্যাম্পের মতো ইউজ করে আকাশে উড়ে কিল করতে শুরু করেছে একের পর এক। সো যাই হোক, সে তখন মারতে মারতে এক পর্যায়ে সে শেষবেলা পর্যন্ত মেয়ে একটা অ্যাক্স জোগাড় করে। সে অ্যাক্স দিয়ে সে তখন মারতে থাকে এবং উপর থেকে দেখতে পাই যে দেশাও এখানে এসে হাজির হয়েছে। দেশা বলে, তুমি এখানে কী করছো? ক্রিসমাস বলে, দেখুন এক্সপেরিমেন্টারের বস মারা গিয়েছে, তাকে তার স্মরণে হোক আমাকে লাইনে ফেরত আসতেই হতো। তাই তারা তখন সবাই দুজন মিলে তাদের উপরে আক্রমণ শুরু করে। আক্রমণ করার পর্যায়ে তারা দুজনেই যেহেতু ভালো লেভেলের ফাইটার, তাই তারা তাদের সামনে টিকতে পারছিল না। তো যাই হোক, টিকতে এক পর্যায়ে তারা এখানে আমার বাকি টিম মেম্বারদের দেখি, তারা দেখে সব কিছু সিল। তখন তারা লক্ষ্য করেছে একটা জিনিস রয়েছে যেটা পানি আসলেই খুলে দেয়। তো এটা তারা বুঝতে পারে। তখন সেখানে অভিনব কায়দা করে, সেটা হলো মানে প্রস্তাব করে তারা সেটা খোলার চেষ্টা করে এবং এটা খুবই ভালো পরিমাণে কাজও করে। এবং এটা যেই খুলে যায় তখন বলে যে কে সবার আগে সেখানে যাবে। তো এখানে আমরা মাইককে দেখতে পাই। সেই মাইকই বলে যে যেহেতু আমরা ববি হত্যাকারীকে ধরতে পারবো, তা আমি আগে যাবো। এদিকে আমরা সিআইয়ের সে হেডকোয়ার্টার থেকে বলে যে হ্যাঁ, তোমাদের বন্দিকে আমরা মুক্তি দিয়ে দিয়েছি। তো এদিকে মেঘান তখন এখানে এসে বলে যে কী ব্যাপার, তুমি এখানে কী হবে? তখন সে বলে যে বন্ধু তাক করেছিল তখন একজন, তাকে সে মেরে তখন সে বলে যে আমি জানি তুমি আমাকে যে ডেগার দিয়েছো সেটা ট্র্যাকার লাগানো ছিল, তুমি এমনি আমাকে একটা ডেগার তো দেবে না। তো যাই হোক, তখন তারা সে বিষয়ে কথাবার্তাই বলতে শেষ পর্যন্ত এক পর্যায়ে এসে তারা দুজনেই শান্ত হয় এবং তারা তখন সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে যে সেখানে মাত্র 25 মিনিট সময় রয়েছে, অর্থাৎ আগামী 25 মিনিটের মধ্যেই নিউক্লিয়ারটি বিস্ফোরণ হবে। এবার তারা বুঝতে পারে যে হ্যাঁ, এখানে এটাকে ঠেকানোর কোনো অপশন নেই। একটা অপশন যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বন্ধ করা যাবে না, এটাকে করা যাবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটারে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে বিস্ফোরণ করানো যায়। তো তারা তখন তাদেরকে মনোযোগ সরানোর জন্য তারা তখন একটি অভিনব কায়দা করে। তারা একটা ওয়েট লিফটারের সাথে বক্স লাগিয়ে সেটার উপরে গান বাজানো শুরু করে। তখন রেহমানের লোকরা সেটার উপরে একদম কপাকপ গুলি থাকে এবং গুলি করে শেষ পর্যন্ত এটাকে ধ্বংস তো করে দেয়। তো যাই হোক, ধ্বংস করে দেওয়ার পরে তারা তখন সেখান থেকে শুরু হয় এক্সপেরিমেন্টারদের এক অসাধারণ লড়াই। এই লড়াই এক্সপেরিমেন্টারের পুরো টিমরা এখানে হাজির হয় এবং এটা ছিল ক্রিসমাসের নেতৃত্বে, যেহেতু ক্রিসমাস চলে এসেছে। ক্রিসমাসের দেশে সবাই মিলে তখন তাদের পরে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আসলে এই মুভির সিনগুলো তো দারুণ ছিল, বাট যে মুভিটা যে ফ্লপ হইলো আমি এটা কখনোই বুঝতে পারি না। মুভিটা কিন্তু প্রায় $100 কোটি ছিল, কিন্তু এরা বক্স অফিসে $50 কোটি আয় করেছে। তো যাই হোক, সেটা কোনো কথা না, মুভিটা আমার কাছে ভালোই লেগেছে। তো গান এখানে একটু চুমুক দিয়ে গলা ভিজিয়ে শুরু করে। তো তারা সবাই তখন একের পর এক সামনের জনকে মেরে যাচ্ছে। ওদিকে মানে বাম হাতে সে একজনকে ছুরি ঢুকিয়ে দেয়। তখন দেশা তার সাথে শুরু করে লড়াই, এবং দেশা লড়াই শুরু করার সঙ্গে দিকে আমরা সেই লোকটিকে দেখি, কান পোকরা লোকটিকে, সে তখন সেই ছুরির আঘাতে আহত হয়ে গেছে। তো তখন তারা তাদের সবাইকে একসঙ্গে নিয়ে সেই মানে বাম হাতের উপর লড়াই করা শুরু করে। তো বাম হাতের বাঁচার তো অপশন আমরা বুঝতেই পারছিলাম, এবং তখন তারা বাম হাতকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। যাই হোক, তখন তারা একে অপরের উপরে আক্রমণ করতে থাকে এবং শেষ পর্যন্ত রেহমানের বাম হাতকে নিচে ফেলে সে মরে যায়। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। তারা তখন ফ্লেয়ার অ্যাপ্লাই করে এবং সেখান থেকে তারা বন্দি এক্সচেঞ্জের কাজ শুরু করে। কিন্তু তখনই আমাদের ক্রিসমাস চাচা সেখানে সে হাজির হয় এবং সেখানকার সবাই কপ করে একসাথে মারতে থাকে। তো
তো মারতে মারতে এক সময় সে রেহমানের কাছে এসে পৌঁছলো। রেহমান বলছে, যাক তুমি আমার পর্যন্ত পৌঁছে গেছো, এবার চলো শুরু করি আমাদের শেষ লড়াই। এবং তারা আমরা দেখতে পাই ক্রিসমাস এবং রেহমান দুজনেই প্রায় সমান সমান স্কিলের অধিকারী, এবং শেষ পর্যন্ত প্রথম দিকে ক্রিসমাসই রেহমানের কাছে মার খাচ্ছিল, অর্থাৎ সেই পারছিল না। তো আমাদের কি হিরোইকে বা ভিলেনের কাছে মারা যাবে না কে জানে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে দুজনই প্রায় সমান সমান হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত রেহমানই ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সে অনেক জায়গায় কাট তাকে দিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে তাও উঠে লড়াই করার চেষ্টা করে এবং সে বলে, আমার যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি লড়াই করবো। বলে, ওকে ঠিক আছে, তুমি লড়াই করতে থাকো, তোমাকে আমি দেখছি। এই কথা বলেই সে শেষ পর্যন্ত তারপরে একটা ছোড়ার অ্যাক্সে ঢুকিয়ে দেয় এবং তাকে সেখানেই সে বলে, এখানেই তোমার শেষ। তো এখানে দেখতে পাই যে আমাদের সেই মার্শকে নিয়ে গিয়ে বন্দি এক্সচেঞ্জ করানোর জন্য, তো এই বন্দিটা আর কেউ নয়, এটি হলো এক আমলে মার্শেরই এনিমি ছিল, যে সে তাকে জেলে ঢুকিয়েছিল। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, সে তখন তাকে দেখে চিনতে পারে এবং তখন আমরা দেখতে পাই মার্শের আসল চেহারা। সে তখন তার পাশে দুই সোলজারকে মেরে বন্দিটাকে মেরে তখন তারা বুঝতে পারে যে কীভাবে ইন্টেলটি লিক হয়েছিল। তো তখন তার এক্সপেরিমেন্টের বাকি সব টিমের উপরে আক্রমণ শুরু করে এবং এদিকে আমাদের ক্রিসমাস সেই প্লেনটি উড়িয়ে দেয়, ব্ল্যাক হকটি। আসলে তারা ব্ল্যাক হক করে পালিয়ে যাওয়ার চিন্তায় ছিল। তো যাই হোক, তখন তারা মার্শ তখন বলে যে, ক্রিসমাস কী অবস্থা তোমার, এরকম কেন করছো, চলো তোমরা এটা কোনো বিষয় না, আমরা তোমরা কেন একটা ভাগ করে নিই। তোমরা যে ভাগ তোমার সাথে জীবনেও না। তো তখন আর কি, তখন বর্তমানে রেহমানের সব দলের নেতা হলো মার্শ তখন পুরো স্পেনের টিমের উপরে আক্রমণ শুরু করে দেয়। এদিকে প্রায় ভোর হয়ে আসছে এবং রাশিয়ান ওয়াটারে আসার সময় হয়ে গেছে। তখন তারা সবাই কোনো মতে তাদেরকে মেরে পিছন দিক দিয়ে সেই দেশার বোটের উপর চড়ে বসে, কিন্তু বোটের উপর সবাই চড়লেও আমাদের ক্রিসমাস সাথে চড়ে না। সে বলে যে, না, এই বোটটাকে আমাদের ঘোরাতেই হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে হবে, তা না হলে রাশিয়া পুরো তৃতীয় বিশ্বযুদ্ধে মেরে কুপঘাত করে দেবে। সো যাই হোক, কুপঘাত করা তো বড়ের কথা। তখন সে সেখান থেকে আবার রওনা দেয় এবং সেই ইঞ্জিন রুমে এসে সে প্রথমত ইঞ্জিনের একটা অ্যাঙ্কার ফেলে সে অ্যাঙ্কার ফেলার সঙ্গে সঙ্গে টারবাইনটিকে সম্পূর্ণ ফুল স্পিডে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেয়। অর্থাৎ আমরা সেই ব্যাটেলশিপে আমরা দেখছিলাম যে ম্যানুভারটা সেই একই ম্যানুভার করে এবং সেটি সে একদম পুরো ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার অ্যাঙ্কারটিকে ছেড়ে দেয় এবং ইঞ্জিনটিগুলোকে ফুল থ্রাস্টে দিয়ে দেয় এবং ইঞ্জিনগুলোকে ফুল থ্রাস্টে দিয়ে সে তখন আবার ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে সে দূরে যেতে শুরু করে। অর্থাৎ তারা এখন রাশিয়ার কোস্ট থেকে দূরে গিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটারে পৌঁছায় এবং একজন বলে, স্যার এখন তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর হবে। তখন বলে যে, না, তোমরা কি যাবে না মরবে। তো এই কথা বলে তারা তখন রওনা দেয় এবং সেখানে তখন একাই আমাদের ক্রিসমাসকে সবাই কুপঘাত করে থাকে এবং শেষ সময় দেখতে পায় যে তার বন্দুকের গুলি প্রায় শেষ। তখন সে বুঝতে পারে যে এখন তার হাতে তেমন কিছু করার নেই। তখনই দেখতে পায় যে বড় বড় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হয়ে সামনের সব আগুন লেগে যায়। তারা এই বিষয়টা বুঝতে পারে না যে এটা কীভাবে কী হচ্ছে। তখন সেখানে আমাদের সেই ইচ্ছাটা চলে আসে মার্শ এবং ক্রিসমাস। তারা সামনাসামনি লড়াই করতে গেলেও তখন হেলিকপ্টার দিয়ে তাকে পুরো কুপঘাত করে দেয় আমাদের ববি। সে বলে যে, কী ব্যাপার, তুমি জীবিত কী করে আছো ববি? তখন বলছি, এটা অনেক বড় লম্বা কাহিনী, তাড়াতাড়ি আমার পুরে হেলিকপ্টারে চড়ে বসে। তারা হেলিকপ্টারে চড়ে বসে এবং তার সেই জাহাজটিকে মিসাইল দিয়ে উড়িয়ে সমুদ্রে ডুবিয়ে দেয়। তো ডুবিয়ে দেওয়ার কারণটা হলো যে জাহাজটি যেহেতু ডুবে থাকবে, তাহলে জাহাজটির নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের মাত্রা একটু কম হবে এবং তাই হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরটি যখন ডুবে যাচ্ছিল তখনও নিউক্লিয়ার রিঅ্যাক্টরটি কাজ করছিল এবং ফাইনাল কাউন্টডাউনে 3 সেকেন্ড ছিল এবং 3, 2, 1 তারপরে একদম বিশাল একটা বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণটি প্রায় কত বলবো, পাহাড়, একেবারে বিশাল বড় পাহাড় তৈরি করে ফেলে। যদিও এটা সমুদ্রে হয়ে যাতে তেমন কোনো সমস্যা হবে না, কারণ সমুদ্রের রেডিয়েশন এটা আস্তে আস্তে লেভেলে চলে আসবে। যাই হোক, তখন তারা সেখানে এসে পৌঁছায় এবং তারা এখন আবার পার্টি করা শুরু করে যেহেতু আমাদের ববি মারা যায়নি। সে বলে যে, আমার মারা যাওয়ার এটা তো দরকার ছিল, কারণ এটা না করলে সেই ক্লাসিফাইড ফাইলটা ডিক্লাসিফাইড হতো না। যেখানে দেখতে পাই জিয়ানা এবং ক্রিসমাসেরও সম্পর্ক ভালো হয়ে গেছে এবং সেই চাইনিজ মেয়েটি এবং সেই কানব্রোক রাশিয়ারও মনে হয় কিছু একটা হবে, এটা দেখানো হয়েছে আর কি।
তো তখন সেখানে সে বলেছে তুমি কি মারা যাওয়ার অ্যাক্টিভিটি কীভাবে করেছিলে, তারপর যে সে তাকে মরার আগে সেখানে সে একজনকে ঢুকিয়ে দেয় এবং সে তাকে বসিয়ে দিয়ে সে সেখান থেকে লাফ মারে এবং সেখান থেকে সে চেপে সেটা প্যারাশুটে এবং এর সঙ্গে তারা হাসির সঙ্গে এই মুভিটি সমাপ্ত করে। সো মুভিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত মুভিটি দেখার জন্য।